অডিওটা ক্লিয়ার না? আচ্ছা। ওকে, সো হচ্ছে মেইনলি আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ল্যাব, আপনাদেরকে হচ্ছে বেসিক কিছু ধারণা দিব যে আমরা পুরো সেমিস্টারে ওয়েস্ট ল্যাবে কি কি শিখবো, প্লাস হচ্ছে ল্যাবের ইভ্যালুয়েশনগুলো কিভাবে হবে। দেন ল্যাবে কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে আপনাদের ল্যাব পারফরমেন্স, তারপরে ল্যাব ইভ্যালুয়েশন, তাই না? এগুলো কিছু কিছু ইভ্যালুয়েশন থাকে। তো এই জিনিসগুলো কিভাবে হবে সেই জিনিসগুলো নিয়ে একটু আইডিয়া দিব। ঠিক আছে? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে হচ্ছে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। তো পিএলসি স্ক্রিনটা শেয়ার করা হয়েছে আপনাদের সাথে, দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, তো আপনাদের বিএলসিটাও এইরকমই হবে, জাস্ট ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, ওটার উপরে কাজ চলছে আর কি। ওটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করে দিব। অ্যান্ড হচ্ছে বিএলসির কোথায় অ্যাক্সেস করলে কি কি রিসোর্স পাবেন ওই জিনিসগুলো আমি বলে দিব, এবং ধরেন আপনাদের ল্যাব রিপোর্টগুলো কিভাবে সাবমিট করতে হবে, তারপর ল্যাব রিপোর্টের কন্টেন্টগুলো কোথায় পাবেন ওই জিনিসগুলো নিয়ে একটু বলে দিব। সো একটু খেয়াল করে নেবেন, হ্যাঁ, যাতে এই জিনিসগুলো কনফিউশন না থাকে, বা হচ্ছে মানে যারা অ্যাটেন্ড করতেছে না বিভিন্ন কারণে তাদেরকেও যেন একটু হেল্প করতে পারেন। ওকে, তো এখানে ফার্স্টে হচ্ছে আপনাদের পিএলসিতে আমাদের মোটামুটি 12 to 13 উইক পর্যন্ত ক্লাস হয়, সেই রিলেটেড সব কিছুই দেয়া থাকবে। বাট হচ্ছে এবার যেহেতু আপনাদের রোজার বন্ধ পড়বে, তাই না? রোজার দিকে শেষে একটা বন্ধ পড়বে, তারপরে ঈদের ছুটি পড়বে, তো এই জন্য আমাদেরকে ল্যাবটা একটু রেগুলারলি করতে হবে, যাতে হচ্ছে শেষের দিকে গিয়ে কোনো টপিক বাদ পড়ে না যায়। আচ্ছা, তো এখানে দেখেন ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই কয়েকটা প্যারামিটার আছে আপনাদের, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, যেটা আপনাদের 10 মার্কের মধ্যে, তারপর হচ্ছে ল্যাব পারফরমেন্স, তারপর ল্যাব রিপোর্ট, প্রজেক্ট রিপোর্ট, আর ল্যাব ফাইনাল। আচ্ছা, এখন এখানে ল্যাব পারফরমেন্সটা কি সেটা একটু বলি। ল্যাব পারফরমেন্সটা হচ্ছে ধরেন মাঝে মাঝে হয়তো ল্যাবে কিছু টাস্ক দিব, তাই না? ডেইলি হচ্ছে আমাদের যেগুলো পড়ানোর টপিক থাকবে সেই টপিকটা যদি কমপ্লিট হয়ে যায় বা এক্সট্রা টাইম থাকে, কারণ ল্যাব আসলে 3 ঘন্টা, আমাদের এক্সট্রা টাইম থেকেই যায়। তো যদি টাইম থাকে সেক্ষেত্রে হয়তো ছোটখাটো কিছু কাজ করতে দিব আপনাদেরকে, যেটা পড়ানো হবে তার উপরেই। তো সেগুলো আপনারা কিভাবে পারফর্ম করতেছেন সেখানে কিছু মার্কিং থাকবে রেগুলার। তারপর আমি হচ্ছে ট্রাই করি 2টা ল্যাব টেস্ট নিতে। তো 2টা ল্যাব টেস্ট কিরকম, ধরেন আপনাদের মিডের আগ পর্যন্ত যতটুকু টপিক করানো হয় তার উপরে একটা ল্যাব টেস্ট হয়, আর মিডের পরে ফাইনালের আগে যেই টপিকগুলো পড়ানো হয় সেটার উপর আরেকটা ল্যাব টেস্ট হয়, এই 2টা ল্যাব টেস্ট। তো ল্যাব পারফরমেন্সে তাহলে কি কি থাকতেছে, আপনারা রেগুলার ল্যাবে কেমন পারফর্ম করতেছেন সেটা, 2টা ল্যাব টেস্ট, এই সবগুলো কম্বাইন করে আপনি 25-এ যেমন পারফর্ম করবেন সেই রকম একটা মার্কস আপনি পাবেন। আচ্ছা, আর পরের 25 যেটা, এই যে এটা হচ্ছে কম্বাইনলি আপনার ল্যাব রিপোর্ট আর হচ্ছে প্রজেক্ট রিপোর্ট, এটার উপর। তো প্রজেক্ট রিপোর্টটা একটু আগে বলি, কারণ হচ্ছে আপনার ল্যাব ফাইনাল যেটা, এই যে 40 মার্কস, এটা হচ্ছে একটা প্রজেক্ট হবে যেটা আপনি টিমে করবেন, যেটা আপনার ল্যাব ফাইনাল হবে। ল্যাব টেস্ট 2টা আলাদা, আর আপনার ল্যাব ফাইনালের দিন কোনো হচ্ছে এক্সট্রা টেস্ট হবে না, সেটা হচ্ছে আপনার প্রজেক্ট শোকেস হবে। তাহলে প্রজেক্ট শোকেসটা কিভাবে হবে, প্রজেক্টটা হচ্ছে আপনারা হয়তো 25 জনই আছেন বি সেকশনে, 2টা B1 B2 তে, আর এফ এ হচ্ছে এখনো অল্প কিছু কম আছে। সো যদি 25 জন থাকে তাহলে 5 জনের টিম হবে, আর যদি 25 জনের কম থাকে সেক্ষেত্রে 1-2টা টিমে 4 জন থাকতে পারে। সো টিমে আপনারা যে প্রজেক্টটা করবেন সেটাই হচ্ছে ল্যাব ফাইনালের দিন ডেমনস্ট্রেট করতে হবে। প্রতিটা টিম মেম্বারের ইভ্যালুয়েশন ইন্ডিভিজুয়াল হবে, ঠিক আছে? অ্যাজ এ গ্রুপ ইভ্যালুয়েশন হবে না, আপনারা অ্যাজ এ টিমই প্রজেক্টটা শোকেস করবেন। শোকেস করার পরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ভাইবা হবে,
তারপর প্রজেক্টের কে কোন পার্ট করেছেন সেই পার্টগুলো থেকে কোডগুলো থেকে কিছু কিছু কোশ্চেন করা হবে, তার বেসিসে ইন্ডিভিজুয়াল ইভ্যালুয়েশন হবে। আচ্ছা, সো এখানে হচ্ছে টোটাল 40 মার্কস আপনাদের প্রজেক্টের। আচ্ছা, আর এরপরে আপনারা সবাই যারা প্রজেক্ট করেছেন অ্যাজ এ টিম, সেই টিম থেকে একটা রিপোর্ট সাবমিট হবে, ঠিক আছে? সেটা 5 জন বা 4 জন ফুল টিম সহই করতে হবে। ওইটা হবে প্রজেক্ট রিপোর্ট, যেখানে সবার কন্ট্রিবিউশন ম্যান্ডেটরি। কেন বলতেছি এটা? কারণ হচ্ছে যেমন প্রিভিয়াস সেমিস্টারেও সেম জিনিসটা একটু দেখা গিয়েছে যে অনেকেই বলেন যে আপনি ম্যাম আমি প্রজেক্টে কোনো কাজ করিনি, কিন্তু আমি প্রজেক্ট রিপোর্ট পুরোটাই করেছি, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে যে প্রজেক্ট রিপোর্টের মার্কসটা আলাদা, সেটাও কিন্তু আপনার ল্যাব রিপোর্টের সাথে কম্বাইনই 25, আলাদা প্রজেক্ট রিপোর্টে কিন্তু 25 না, ঠিক আছে? আর আপনারা 5 জন মিলে একটা রিপোর্ট করতেছেন, সো এখানে আপনার মার্কসটা খুবই কম। বাট যেটা 40 মার্ক যেটা, ওইটা আপনার কখনোই প্রজেক্ট রিপোর্টের মার্কস না, ওইটা আপনার প্রজেক্টের মার্কস। সো কেউ যদি প্রজেক্ট রিপোর্টে কাজ করে, প্রজেক্টে কাজ না করে, তখন যেটা হবে যে আপনার ওই 40-এ আমাকে মানে আমি দেওয়ার মতো কোনো ইভ্যালুয়েশন আসলে থাকবে না। সো প্রত্যেকের কন্ট্রিবিউশন প্রজেক্টেও থাকতে হবে, প্রত্যেকের কন্ট্রিবিউশন প্রজেক্ট রিপোর্টেও থাকতে হবে। এখন প্রজেক্ট রিপোর্টের মার্কসটা যদি কেউ অবহেলা করেন, সেক্ষেত্রে যেটা হবে যে প্রজেক্ট রিপোর্ট তো আমি জানি না কি কোন পার্ট লিখেছেন, তাই না? অ্যাজ এ টিম আপনারা প্রেজেন্ট করতেছেন, বাট প্রজেক্টটা তো আমি ইন্ডিভিজুয়াল ইভ্যালুয়েশন করতেছি। এখন প্রজেক্ট রিপোর্টটা যদি খারাপ হয়ে যায়, তাহলে ফুল টিমের প্রজেক্ট রিপোর্টের মার্কসটা কমে যাবে। সো এই জন্য ট্রাই করবেন প্রজেক্ট রিপোর্টটা অ্যাজ এ টিম সবাই সিনসিয়ারলি কাজ করতে, যে ওইখানে যদি 10 মার্কসও থাকে, সেই 10 মার্কসও যেন প্রপারলি পাওয়া যায়। প্রজেক্ট রিপোর্টের মার্কসটা তুলে ফেলা কিন্তু খুবই ইজি, কারণ একটা রিপোর্ট আপনারা 5 জন একসাথে কাজ করে করতেছেন, ইন্ডিভিজুয়ালি হয়তো 4-5টা পেজ রেডি করলেই হয়ে যায়। ওকে, এইটা গেল। আর হচ্ছে ল্যাব রিপোর্ট, যেটা ল্যাব রিপোর্টটা একটু ডিটেলসে বলতে চাচ্ছি। যেহেতু আমাদের মোটামুটি 5টা রিপোর্ট অ্যাটলিস্ট সাবমিশন নেওয়া হয়, 5টা রিপোর্টের মতো কন্টেন্টও আমাদের বিএলসিতে দেয়া আছে লিস্ট করে। তো এখানে বিএলসিতে উইক 1-এর আগেই আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। এখানে একটা তো এখানে একটা স্যাম্পল টেমপ্লেট দেয়া আছে যে কি কি সেকশন থাকতে হবে আপনার প্রজেক্ট ল্যাব রিপোর্টে। সেটা হচ্ছে টাইটেল থাকবে একটা, টাইটেল পেজ থাকবে একটা, তারপর ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে এখানে কি কি থাকার কথা সেটাও বলে দেয়া আছে। সোর্স কোড বলতে আপনারা ল্যাবে যে প্র্যাকটিসগুলো করতেছেন সেইটা, এবং বাসায় যেগুলো প্র্যাকটিস করবেন সেইটা, সাথে প্রতিটা সোর্স কোডের সাথে সেটার আউটপুট থাকবে, এবং একটা লাস্টে একটা ডিসকাশন থাকবে। ডিসকাশনটা কি? ডিসকাশনটা হচ্ছে আপনি কিভাবে এনভায়রনমেন্টটা সেট আপ করলেন, কিভাবে কোডগুলো করলেন, কোডগুলো করতে গিয়ে আপনি কি ধরনের প্রবলেম ফেস করলেন, তারপর কোডগুলো করতে গিয়ে আপনি কি কি বুঝতে পারলেন, কি কি বুঝতে পারলেন না, তাই না? এই জিনিসগুলো। তো এখানে কিছু ব্যাপার আছে, যেমন দেখেন এটা হচ্ছে জেনারেল টেমপ্লেট, বাট প্রতিটা ল্যাব রিপোর্টের জন্য কি কি কন্টেন্ট রাখতে হবে ওইটা আমি প্রতিটা সাবমিশনের আগে দিয়ে দিয়েছি। হ্যাঁ, যেমন এইটা হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট 1 সাবমিট করার ফোরাম। সো এর উপরেই আপনি পেয়ে যাবেন যে আপনাকে ল্যাব রিপোর্ট 1-এ কি কি টপিক রাখতে হবে। সো কি কি বলা আছে দেখেন, যে ডিরেক্টরি আর ফাইল ক্রিয়েট করা, রুট ফোল্ডার, তারপরে ফাইলের পারমিশন সেট করা, তাই না? সো এখানে যেটা বলা হচ্ছে যে এই টপিকগুলোর সাথে এই টপিকগুলোর উপর রিলেভেন্ট যে টপিকগুলো ল্যাবে ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে আপনার ল্যাব রিপোর্ট 1-এ থাকতে হবে, এবং সাথে আপনি এই টপিকগুলোর উপরে বাসায় কি কি প্র্যাকটিস করলেন সেটা অবশ্যই থাকতে হবে। কারণ ল্যাবে দেখা যাবে আমরা হচ্ছে প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে প্রবলেম সলভ করতে থাকবো। সো ল্যাবে খুব অল্প ধরেন কোনদিন প্র্যাকটিস করা হলো, তাই না? খুব বেশি প্র্যাকটিস করা পসিবল হলো না, সবারই দেখা গেল পিসিতে প্রবলেম হলো বা কোনো একটা কিছু হলো, বাট আলটিমেটলি আমরা 3 ঘন্টার টাইমে হয়তো সবার প্রবলেমটা সলভ করতে পারলাম, কিন্তু প্র্যাকটিস করতে পারলাম না খুব বেশি। তো সেই জিনিসটা হবে যে আপনি বাসায় কি কি প্র্যাকটিস করলেন সেটার প্রুফ আপনি রাখবেন ল্যাব রিপোর্টে।
তো দেখেন ল্যাবে আমরা যা করব এটা সবার রিপোর্টে সেম থাকবে, সেটা কোনো সমস্যা না। বাট আপনি বাসায় যেটা প্র্যাকটিস করলেন ওইটা বোঝা যাবে যে আপনি কতটুকু কি এফোর্ট দিচ্ছেন। এবং ল্যাব রিপোর্টের মার্কসটা এই যে আপনার প্র্যাকটিস টপিক, তারপর আপনি ডিসকাশন কিভাবে লিখতেছেন, এইসব জায়গায় ভ্যারি করবে। তো যে যতটুকু এফোর্ট দিবেন সেই অনুযায়ী আপনার প্রতিটা ল্যাব রিপোর্টের মার্কস চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলি, ল্যাব রিপোর্ট গুলো হচ্ছে অনেকে অনেক লাইটলি নেন, বাট হচ্ছে এটা সমস্যা হয় কোথায়? ধরেন একটা ল্যাব রিপোর্ট 5 করে, হ্যাঁ, এখন আপনাদের একজন হয়তো প্রতিটা ল্যাব রিপোর্টে সুন্দর করে কাজ করতেছে, তো সে প্রতিটা ল্যাব রিপোর্টে 5-এ 5 হয়তো পেয়ে গেল। আর আরেকজন যে হচ্ছে একটু কম এফোর্ট দিয়ে করলো, ধরেন তাকে 3 দিলাম বা 2.5 দিলাম, তাই না? এখন প্রতিটা ল্যাব রিপোর্টে যদি 2.5 করে পাওয়া হয় বা 3 করে পাওয়া হয়, ওভারঅল কিন্তু আপনার 10 মার্ক কমে যাবে, ঠিক কিনা? 10 মার্ক মানে কত গ্রেড কম? 2 গ্রেড কম। সো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো একটু সিনসিয়ারলি হ্যান্ডেল করার ট্রাই করবেন, যাতে হচ্ছে জাস্ট অল্প কিছু এফোর্টের কমতির কারণে আপনাদের গ্রেডে ইম্প্যাক্টটা বেশি না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকুর ইভ্যালুয়েশন আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এখানে আর কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন। আচ্ছা, ঠিক আছে। তো ল্যাবের মোটামুটি এইটুকুই, আমার মনে হয় এর বেশি আর কিছু বলার দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে ল্যাব প্রজেক্টটা আমি অ্যাসাইন করে দেওয়ার ট্রাই করব, সেটা হচ্ছে র্যান্ডমলি অ্যাসাইন করি আর কি, যেমন হচ্ছে লটারি করে বা আদার কোনো ওয়েতে। তো ইনশাল্লাহ 2 উইক পরে যদি আমরা অফলাইন ক্লাস শুরু করতে পারি, তাহলে তারপর পরে ফার্স্ট ল্যাব যেটা আমি পাবো সামনাসামনি, ওখানে ওই দিনই অ্যাসাইন করে দিই। ঠিক আছে? আর যদি না পসিবল হয়, আল্লাহ না করুক, তাহলে তখন নেসেসারি যেটা স্টেপ নেওয়া দরকার সেটা নেওয়া হবে। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তাহলে প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন কিভাবে, বা কোনো হেল্প যদি লাগে সেক্ষেত্রে কিভাবে আমরা সেটা নিয়ে আগাবো, তাই না? তো এই জন্য আমি যেটা করি যে প্রজেক্টের একটা প্রপোজাল নেই। প্রপোজালটা কিভাবে নেই? প্রপোজালটা হচ্ছে নর্মালি আপনারা, আমি যেহেতু থার্ড ল্যাবেই মোটামুটি প্রজেক্ট অ্যাসাইন করে দিচ্ছি, তো এর প্রায় বেশ ভালো একটা টাইম থাকে। তো এই টাইমটা আমি দেই হচ্ছে প্রজেক্টটা নিয়ে একটু স্টাডি করার জন্য টিম মেম্বারদের মধ্যে। আচ্ছা, তো স্টাডি করার পরে যেটা হয়, মিডের পরে ফার্স্ট উইক আপনারা একটু রিল্যাক্স থাকেন। ওই উইকে দেখা যায় ক্লাস শুরু করতে করতেই 1 উইক এমনিতেই চলে যায়, তাই না? এবার তো আবার মিডের পরে দেখা যাবে ঈদের ছুটিও আছে। তো এই জন্য যেটা করি যে মিডের পরে ফার্স্ট উইক যেটা আছে, ওই উইকে আমি প্রজেক্ট প্রপোজাল গুলো নিয়ে ফেলি। ওই দিন হচ্ছে ল্যাবে কোনো নতুন কোনো টপিক ডিসকাস করা হয় না, কোনো টেস্ট হয় না। আমরা জাস্ট একটা নর্মাল ল্যাব, যেখানে আপনারা সবাই প্রেজেন্টেশন দিবেন, সবাই ফর্মাল গেট আপে আসবেন, আর প্রজেক্ট প্রপোজালটা অ্যাজ এ টিম প্রেজেন্ট করবেন। সেখানে আপনারা কি কি স্টাডি করলেন, কতটুকু কিভাবে আগাতে চাচ্ছেন, ফুল প্রজেক্ট প্ল্যানটা থাকবে। সাথে যদি আমার কোনো সাজেশন মনে হয় দেওয়া দরকার, আমি সেটা দিয়ে দিব। এবং এখানে আরেকটা জিনিস, গতদিন F1 কি মনে হয় বলা হয় নাই, তো যেহেতু হচ্ছে আমাদের ওএস এর সিলেবাসটা একটু বড়, হ্যাঁ, ভালোই বড়, প্লাস এই যে ঈদের ছুটি, অনেক ছুটি থাকলে দেখা যায় যে থিওরি সিলেবাস কমপ্লিট করতে খুব হিমশিম খেতে হয়। তো আমি যেহেতু আপনাদের থিওরি নিচ্ছি, আমি যেহেতু আবার ল্যাব নিচ্ছি, তো আমি যেটা করি, আপনারা ল্যাবে প্রজেক্ট প্রপোজাল যেটা দিচ্ছেন, এই প্রপোজালটা আমি যেহেতু প্রেজেন্টেশন আকারে নিচ্ছি, এইখানে আপনাদের থিওরির কোর্সের যে প্রেজেন্টেশনটা, ওইটার ইভ্যালুয়েশনটা আমি করে ফেলি। ঠিক আছে? সো তাহলে আপনি ওই প্রজেক্ট প্রপোজালের থ্রুতে আপনার প্রজেক্টেরও একটা প্রিপারেশন হয়ে যায়, ওইখানকার ইভ্যালুয়েশনটাও হয়ে যায়, সাথে আপনার থিওরির যে প্রেজেন্টেশন 8 মার্কের, ওইটার ইভ্যালুয়েশনও ওই দিনই হয়ে যায়, এবং সেটা মিডের পরে যখন আপনারা সবাই একটু রিল্যাক্স থাকেন। ঠিক আছে? এই তো গেল। আচ্ছা, এই পর্যন্ত আই হোপ কারো কোনো কনফিউশন নাই, তাই না? আচ্ছা,
ওকে। ম্যাম, আমরা যে টিম তৈরি করব সেই টিমের মেম্বার কি 5 জন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে? 5 জন হতে হবে বলতে হচ্ছে আপনারা যদি ল্যাবে টোটাল 25 জন থাকেন, সেক্ষেত্রে 5 জনই আমি রিকমেন্ড করব। কারণ 6 জন হলে একটা টিমে অনেক বেশি মানুষ হয়ে যায়। আর ওএস এর কম হলে ম্যাম? কম যদি ল্যাবে 25 জন থাকে আপনি কম কিভাবে করবেন? মানে 2 জন, 3 জন বা 1 জন না, না, এরকম কোনো টিম ওইটা না, হবে? 5 জন হতে হবে, 5 জন হতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, আর যদি এরকম থাকে যে মনে করেন 24 জন আছে ল্যাবে বা রেজিস্ট্রেশনই করেছে 23 জন, তাই না? সেক্ষেত্রে আলাদা কথা। সেক্ষেত্রে 5 জন 5 জন হয়ে গেলে লাস্ট একটা টিম যেটা থাকবে তারা 3 জন রাখতে পারে। কারণ ল্যাবে আছেই 23 জন। আচ্ছা। ওকে। এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল যা ইভ্যালুয়েশন যা কিছু গেল। এখন হচ্ছে আপনাদেরকে একটু বলি, যেহেতু নেক্সট ল্যাব থেকে আমাদের একটু প্র্যাকটিস শুরু করে ফেলতে হবে বা টুকটাক কিছু টপিকও ডিসকাস করতে হবে। তো সেই জন্য আপনাদেরকে কিছু সেট আপ দিয়ে নিতে হবে ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপ বা পিসি যার যেটাই আছে। ল্যাবে হচ্ছে আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনাদেরকে একটু ম্যানুয়ালটা আমি দেখাই, তাহলে একটু ভালো বুঝতে পারবেন হয়তো। মিস আমাদের কি উবুন্টু ইনস্টল করতে হবে নাকি যে কোনো লিনাক্স ইনস্টল দিলেই হবে? না, না, উবুন্টু ইনস্টল দিতে হবে না, আমি বলে দিব। আচ্ছা, তো মোটামুটি আমাদের 4টার মতো ল্যাব ম্যানুয়াল আছে। এখানে বেশ মানে মাল্টিপল টপিকস ইনক্লুডেড। সো আমরা যেই ল্যাবে যতটুকু কমপ্লিট করতে পারবো ততটুকু হচ্ছে আপনাদের কাজ হবে। তো এখানে দেখেন নর্মালি হচ্ছে আমরা যে কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে কাজগুলো করি, যেমন সিতে বা C++ বা পাইথন, এগুলোতে আপনারা কি কি শিখেন, মানে সিকোয়েন্সটা কি শেখার ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে ইনপুট নিতে শিখি, আউটপুট নিতে শিখি, তাই না? তারপর কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে শিখি। তারপর হচ্ছে লুপ ইউজ করতে শিখি, যাতে রিকারিং অপারেশনগুলো বারবার লিখতে না হয়, তাই না? ফাইল ইউজ করা শিখি। সো এই সেম জিনিসগুলাই আমরা হচ্ছে শেল একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখবো বা কমান্ড ল্যাঙ্গুয়েজ শিখবো, সেইটার জন্য সিমিলার জিনিসগুলোই, যে একটা ফাইল কিভাবে অ্যাক্সেস করতে হয়, ফাইল ক্রিয়েট কিভাবে করতে হয়, সেখানে প্রিন্ট কিভাবে করতে হয়। যেমন এখানেও আপনাদের ফার্স্ট কোডটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডই হবে। সিমিলার জিনিসপত্র আস্তে আস্তে হয়তো আমরা ফাংশন, লুপ এগুলোতেও যাব। তারপর হচ্ছে আপনাদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করতে দেওয়া হবে। হয়তো একটা সিনারিও বলে দিলাম যে লিপিয়ার ফাইন্ড আউট করতে। এখন লিপিয়ারটা ডিরেক্টলি জিজ্ঞেস না করে একটা স্টোরি লাইনের মধ্য দিয়ে আসবে, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে আমাকে লিপিয়ার ক্যালকুলেট করতে বলছে, বাট ফুল কোডটা আপনি শেলে লিখবেন। এই ধরনের কাজ আর কি। তো এইটার জন্য যেহেতু হচ্ছে আমাদের নর্মাল কম্পাইলার দিয়ে হবে না, আমাদেরকে হচ্ছে উবুন্টু প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে বা লিনাক্সে কাজ করতে হবে। তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম ইউজ করব যেটা হচ্ছে আমাদের উইন্ডোজকে কমপ্লিটলি যাতে রিমুভ না করে দেয়। হ্যাঁ, আমরা যাতে উইন্ডোজে আমাদের নর্মাল কাজ করতে পারি, সাথে যখন ল্যাবের কাজ করতে হচ্ছে তখন যাতে আমরা লিনাক্স ইউজ করতে পারি। আচ্ছা, সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে ল্যাবের পিসিতে আপনাদের ভার্চুয়াল বক্স ইউজ করতে হবে। হ্যাঁ, ভার্চুয়াল বক্স হচ্ছে আপনারা যেটা ইউজ করবেন, গুগলে ওরাকল, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। মেসেজ আসছে, হ্যাঁ মিস। তো ওরাকল ভার্চুয়াল বক্স লিখে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? তো ল্যাবে আপনাদের যে ভার্সনটা ইউজ করা হয় সেটা হচ্ছে 4.4.20। আপনারা যদি ল্যাপটপে ইনস্টল করেন তাহলে আমার মনে হয় এইটার চেয়ে আরো আপডেটেড ভার্সন যেটা 5.2.21 এটা মেবি পেয়ে যাবেন। তো ল্যাপটপের আপডেটেড ভার্সন হলে কোনো সমস্যা নাই। অল্প কিছু কমান্ড। মিস আমি ডুয়েল বুট করছি, এখন ডুয়েল বুট করলে হবে? হ্যাঁ, হবে। ডুয়েল বুটেও কোনো সমস্যা নাই। ডুয়েল বুট কি হচ্ছে ফেডোরা মিস করছি, ফেডোরা ইনস্টল করছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, কাজ করতে পারলেই হবে। ঠিক আছে। তো ভার্চুয়াল বক্স যেটা বলতেছিলাম, আমাদের ল্যাবের পিসিতে ভার্চুয়াল বক্স ইনস্টল করা আছে। সো আপনারা ল্যাবে যখন কাজ করবেন তখন ভার্চুয়াল বক্সে কাজ করবেন। আর হচ্ছে যখন নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, যার যেরকম সেটআপ দেওয়া আছে, আর যদি আগে থেকে কারো সেটআপ দেওয়া থাকে সেটা ইউজ করেন।
কোনো সমস্যা নাই। কিন্তু যারা নতুন সেটআপ দিবেন তাদের জন্য একটু বলি যে ভার্চুয়াল বক্স আগেই সেটআপ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ হচ্ছে ভার্চুয়াল বক্স ফাইলটা হচ্ছে খুবই বড়। তো আপনাদের যদি কারো কম মানে লো কনফিগারেশনের ল্যাপটপ হয় বা লো কনফিগারেশনের পিসি হয়, তারা অবশ্যই ভার্চুয়াল বক্স ইউজ করবেন না। কারণ ভার্চুয়াল বক্স ইউজ করলে আপনার ফুল কম্পিউটার এর একটা প্রবলেম হবে আর কি, সে ওই সেটআপটা নিতে পারবে না যেহেতু খুবই হেভি একটা ফাইল। তো যাদের পিসি বা ল্যাপটপ লোড নিতে পারবে তারা ভার্চুয়াল বক্স ইনস্টল করেন, বাট যাদের পিসি লোড নিতে পারবে না তাদের জন্য একটা অল্টারনেটিভ হচ্ছে এই যে আপনাদের বিএলসি তে লিংক দেয়া থাকবে, বাট আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যেহেতু এখন আপনারা বিএলসি পান নাই। সেটা হচ্ছে সাবসিস্টেম, এটাকে WSL বলে, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এটা হচ্ছে আপনার উইন্ডোজ 11 এর জন্য যে ভার্সনটা, এটা আপনারা বাসায় একটু ইনস্টল করে নেবেন। এটা খুবই ছোট একটা ফাইল, সবগুলো ল্যাপটপ বা পিসিতে খুবই স্মুথলি কাজ করবে। ওকে, সো যদি রিস্ক নিতে না ইচ্ছা করে সেক্ষেত্রে জাস্ট চোখ বন্ধ করে WSL ইনস্টল করে ফেলেন। এখন এটার জন্য টিউটোরিয়াল তো আমি বললাম আমি গ্রুপে দিয়ে দিব লিঙ্কটা, কিন্তু সমস্যাটা হচ্ছে ভার্চুয়াল বক্স হচ্ছে বড় একটা ফাইল বললাম তাই না। WSL ভার্চুয়াল বক্সে যেটা হয় যে আপনাদের যে টেক্সট এডিটর মানে কি, যেখানে আমরা কোডটা লিখি তাই না। সো ওই কোডটা লেখার জন্য আমাদেরকে আলাদা কোনো মানে এক্সট্রা কোনো টেক্সট এডিটর ইনস্টল করে নিতে হয় না। ভার্চুয়াল বক্সই আপনাকে সেই লিনাক্সের প্ল্যাটফর্ম বলেন, লিনাক্সের টার্মিনাল বলেন, টেক্সট এডিটর বলেন, সবকিছুই সে দিয়ে দিবে। কিন্তু WSL যেহেতু ছোট একটা ফাইল, সে এত কিছু একসাথে প্রোভাইড করতে পারে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হয়, একটা এক্সটার্নাল টেক্সট এডিটর ইউজ করতে হয়। আমার মনে হয় VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড সবার ল্যাপটপেই আছে তাই না। তো আমরা এইটা ইউজ করব, খুবই কমন একটা প্ল্যাটফর্ম। এখন এইটার সাথে আপনি আপনার WSL কিভাবে কানেক্ট করবেন সেটার টিউটোরিয়াল হচ্ছে এটাও আমি দিয়ে দেবো। জাস্ট কিছুই না, আপনাকে জাস্ট টার্মিনাল যেটা আছে বা যেখানে আপনার ব্যাশ আছে ওইখানে মানে যেখানে আপনি কম্পাইলার সিলেক্ট করেন ওই জায়গায় হচ্ছে আপনার লিনাক্স টার্মিনালটাকে চুজ করে দিতে হয় রান করার আগে। ওকে, সো এইটা গেল হচ্ছে বেসিক যে প্ল্যাটফর্মে সেট আপ করার যে ইনস্ট্রাকশনগুলো, সেটা আপনারা হচ্ছে এই উইকের মধ্যে একটু ট্রাই করেন যে প্ল্যাটফর্মগুলো সেট আপ দিয়ে ফেলতে। তারপরে হচ্ছে আমি ম্যানুয়ালের থ্রুতে, যে ম্যানুয়ালগুলো আমি দেখালাম যে আমাদের 4টা ম্যানুয়াল আছে, ওই ম্যানুয়ালের থ্রুতে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে প্রতিটা ইনস্ট্রাকশন বুঝিয়ে দেব, হোপফুলি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এইটা গেল। আর হচ্ছে যদি কোনো বই ফলো করতে চান সেক্ষেত্রে একটা বই বিএলসিতে দেয়া থাকবে, সেটা হচ্ছে এই যে এই বইটা। এখানে এক্সট্রা অনেক ইনফরমেশন থাকে মানে আছে, সাথে হচ্ছে আপনাদেরকে শেল কমান্ডের একটা লিস্টও দেয়া থাকবে বিএলসিতে, ওইটা হচ্ছে এই যে এখানে। সো এই স্ক্রিপ্টগুলোতে যেটা হয়, ধরেন ল্যাবে তো আমরা হচ্ছে লিমিটেড কিছু ইনস্ট্রাকশন শিখবো বা আমাদের একদম ল্যাবের যে টপিকগুলো সেগুলোর সাথে যেগুলো লাগতেছে খুবই রিলেভেন্ট যেটা, সেগুলো শিখবো। হ্যাঁ, আর তারপর আমি ট্রাই করেছি অনেকগুলো অ্যাড করতে আপনাদেরকে। আপনার ল্যাব শুরু করলে বুঝতে পারবেন যে রিলেভেন্ট হচ্ছে মোস্টলি যতগুলো ইনস্ট্রাকশন আপনাদের প্রয়োজন সবগুলোই ল্যাবে ডিসকাস করা হবে। কিন্তু সাথে যদি কারো মানে নিজের ইচ্ছাকৃত আরো একটু বেশি শিখতে ইচ্ছা করে সেক্ষেত্রে এই এক্সট্রা রিসোর্সগুলো আপনাকে অনেক হেল্প করবে, এই জন্য এগুলো দেয়া আছে বিএলসিতে। ঠিক আছে, আচ্ছা এইটা এই তো মোটামুটি এটাই হচ্ছে ব্রিফ। আমার মনে হয় এর বেশি আর কিছু বলার মতো কিছু মাথায় আসছে না। জাস্ট আচ্ছা, হ্যাঁ, গুড কোয়েশ্চেন। ল্যাব রিপোর্ট হচ্ছে হ্যান্ড রিটেন দিতে হবে না। ল্যাব রিপোর্ট হচ্ছে আপনি টাইপ করে দিলে কোনো সমস্যা নাই, গুগল ডক বা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন। এবং হচ্ছে আপনার যেটা করতে হবে, সোর্স কোড থাকতে হবে, সোর্স কোডের আউটপুটের স্ক্রিনশট থাকতে হবে। বাট যেটা আমি এক্সপেক্ট করতেছি বললাম যে ডিসকাশনটা অবশ্যই আপনারা নিজেরা লিখবেন, কপি পেস্ট যাতে না হয়। আর হচ্ছে যেটা প্র্যাকটিস প্রবলেম, আপনারা বাসায় যে প্রবলেমগুলো প্র্যাকটিস করতেছেন ওইটা যাতে আপনাদের নিজেদের চিন্তা করা কোনো একটা প্রবলেম হয়। কপি পেস্ট হলে ওই 2টা রিপোর্টের ইভ্যালুয়েশন ওইভাবেই হবে। হ্যাঁ, ওইটা মানে খুব বেশি সময় লাগে না একটা রিপোর্ট চেক করতে।
তো ওটা একবার দেখলেই বোঝা যায় যে কোনটা কপি না। হ্যাঁ, টাইপ করে দিতে পারবেন। আর হচ্ছে সাবমিশনের জন্য আপনাদেরকে কোনো হার্ড কপি প্রিন্ট করতে হবে না, হার্ড কপি জমা দিতে হবে না। আমি প্রতিটা রিপোর্টের জন্য বিএলসিতে এরকম ফোরাম ক্রিয়েট করে দিব। আপনারা জাস্ট ডিউ ডেট যেটা তার আগে এখানে সাবমিট করে দিলেই হবে। ডিউ ডেট বলতে ধরেন আজকে আপনারা ল্যাব করলেন, ঠিক আছে? সো নর্মালি ইন্ট্রো ল্যাবের পরে কোনো ল্যাব রিপোর্ট নেওয়া হয় না। নেক্সট ল্যাব থেকে যখন আমরা কাজ শুরু করব, তাহলে নেক্সট ল্যাবে যে টপিক ডিসকাশন হবে এইটার রিপোর্ট দিবেন আপনারা তার পরের ল্যাবে। তাহলে ডেডলাইন থাকবে হচ্ছে তার পরের ল্যাবের দিন পর্যন্ত। আচ্ছা, এই তো। আচ্ছা, মোটামুটি আমার দিক থেকে যা বলার ছিল কমপ্লিট করে ফেলেছি আমি। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্তই রাখি না? আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ওকে। আচ্ছা, একটা জিনিস একটু বলি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিব যেহেতু অ্যাটেন্ডেন্সের রেকর্ডিংটা রাখার দরকার নাই, শুধু শুধু ফাইলটা বড় হবে। হ্যাঁ, আচ্ছা। আর